জানাচ্ছি ৭১ জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন। পলিটিক্যাল বিষয় নিয়ে শুরুতে কথা বলি। ডক্টর একরাম, সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। ছোটোখাটো সমস্যা যদি একটু পড়ি, ছোটোখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আরেকটি অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না। সব দলগুলোই এখন নির্বাচনমুখী। শুরুতে আপনার একটা ছোট মন্তব্য দিয়ে তারপরে অতিথিদের যুক্ত করি। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং ৭১ টিভির দর্শকদেরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যে বক্তব্যটি দিয়েছেন, এটি শুধু আমি মনে করি ওনার না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের বক্তব্যটাই একটা প্রতিধ্বনি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ দ্রুত দেশকে গণতন্ত্রে উত্তরণের আশা করছেন। তো সে জায়গায় এখন যে অভ্যুত্থানকারী যে দলগুলো মধ্যে যে টানাপোড়েন, তাদের দাবি দাওয়া নিয়ে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, এই টানাপোড়েন, নির্বাচনে অংশ না নেওয়া, জুলাই সনদের আপনার স্বাক্ষর না করা, এই বিষয়গুলো মানুষের মনে নানান শঙ্কা তৈরি করছে। শেষ পর্যন্ত কোনো দল যদি ইলেকশনে না যায় বা এখানে যদি ইলেকশনে তাদেরকে না যাওয়ার মতো যদি কোনো দেশি বিদেশি যদি কোনো চক্রান্ত, ষড়যন্ত্র যদি এখানে আপনার কাজ করে, এখনও নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে আশঙ্কা কাজ করছে। তো সে জায়গায় আপনার ফখরুল ভাই আজকে যে কথাটি বলেছেন যে সব দলকে ছোটোখাটো ভুল বুঝাবুঝি থাকলে সেটা অবসান ঘটিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, এটি সবার বক্তব্য। আপনার বিশেষ করে এতগুলো প্রাণ জড়িয়ে, রক্ত জড়িয়ে যদি গণতন্ত্র না ফিরে, যদি আবারও নির্বাচন বিলম্ব হয়, কোনো কারণে নির্বাচন বানচাল হয়, তাহলে এটার দায় কিন্তু আমরা বিশেষ করে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর উপর বর্তাবে। এ দায় শুধু ডক্টর ইউনূস সরকারের নয়। তো আশা করি ফখরুল সাহেব যে বক্তব্য দিয়েছেন, এতে সব দলই তার মর্মার্থ বুঝতে পারবেন এবং নির্বাচনে ছোটোখাটো ভুল বুঝে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমি আশা রাখি। একটু যুক্ত করে নেই এস.এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। যুক্ত করে নেব সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। জি, থ্যাংক ইউ। এস.এম. সাইফ মোস্তাফিজ, দুটি দলের কথা উল্লেখ করেছেন আক্তার হোসেন। বলেছেন যে এক দল জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর এক দল ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এই দলগুলো কাদেরকে ইঙ্গিত করেছেন তিনি আসলে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দল দুটির কথা, স্পেশালি বিএনপি এবং জামাতের কথা উনি উল্লেখ করেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঐক্যমত্য কমিশনে যেরকম আলাপ আলোচনা হয়েছিল এবং এটার আইনি ভিত্তির জন্য যে এরকম রিটেন ভার্সনটা জুলাই সনদে থাকার কথা ছিল, তা আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বা তাদের আসলে বাধার কারণেই কিন্তু সেটা আসলে উল্লেখ করা হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো আসলে এটি নিয়ে অনেক রকম প্লটিং হয়তো তৈরি করা হচ্ছে এবং পুরোপুরি একটি নির্বাচন কেন্দ্রিক একটা যাত্রা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের থেকেও। তো যেইটা আসলে একটা মেজর ইস্যু ছিল এবং আমরা মনে করি যে অভ্যুত্থানের পরে এই সরকার আসলে যে ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, সংস্কার এবং বিচার এবং তার পরবর্তীতে আসলে নির্বাচন, সেই জায়গাটি একদম মুখোমুখি করে ফেলা হয়েছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে আসলে এখনো যেটুকু সময় আছে, সেটুকু সময় আসলে যে রাজনৈতিক দলগুলো আছে, স্পেশালি বিএনপি, জামাত, তারা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য সামনের থেকে ভূমিকা রাখবে এবং জনগণের সাথে যেন প্রতারণা না করা হয় সে ব্যাপারে আসলে তারা খেয়াল রাখবে। জি, সাইফুল হক, আপনারা আজকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে বলেছেন সরকারকে। তত্ত্বাবধায়ক
বিধায়কের ভূমিকা নিলে মানে স্ট্রাকচারাল কি চেঞ্জ হবে এবং কার্যপদ্ধতিতে কি ধরনের পরিবর্তনের কথা আপনারা ইঙ্গিত করছেন বা বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। বহুদিন পরে আপনার এই জার্নালে, অনেক বছর পরে জি। মনে হয় শেখ হাসিনার আমলে আপনাদের শত শত প্রোগ্রামে আমি যুক্ত হয়েছিলাম। খুব কঠিন একটা, যারা দর্শক শ্রোতা আপনাদেরকে আমি এই মধ্যরাতে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমার সাথে যারা আলোচক আছেন আমি তাদের শুভেচ্ছা দিই। আপনি যেটা বললেন, সরকার, আমরা একটা গণজাগরণ গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের গণঅভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক একটা সাম্যভিত্তিক একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র সরকার, এটাই সরকারের প্রধান, যদি বলি ম্যান্ডেট বলি, প্রধান দায়িত্ব। প্রশ্ন, তার সঙ্গে বিচারের প্রশ্ন আছে, অন্যান্য প্রশ্ন, যেগুলো এখন ক্রমে ক্রমে এখন আমরা দেখছি দৃশ্যমান হচ্ছে। চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ আন্তর্জাতিক। সুতরাং সরকারের তো বিশেষ অর্থাৎ আমি যেটা বললাম, এই জাতীয় কর্তব্য, অভ্যুত্থানের কে এগিয়ে নেওয়ার যে জাতীয় কর্তব্য আছে, এর বাইরে তাদের দলীয় কোনো এজেন্ডা থাকবার কথা না, দলীয় কোনো কর্মসূচি, দলীয় কোনো অগ্রাধিকার তাদের থাকবার কথা না। তো অনেকদিন ধরে সরকারের পক্ষপাত দুষ্টতা অত্যন্ত স্পষ্ট। তো সেটা আপনি দেখেছেন কদিন আগে বিএনপির প্রতিনিধি দল তারা নিজেরা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন, কয়েকজন উপদেষ্টাদের নাম তারা উল্লেখ করেছেন। জামাত ইসলামী যখন দেখা করেছেন, তারাও 4-5 জন উপদেষ্টার নাম সম্ভবত যেটা গণমাধ্যমে এসছে তারা উল্লেখ করেছেন। এনসিপির আমাদের তরুণ বন্ধুরা তারাও যখন দেখা করেছেন, তারাও সরকারের এই সমস্যাগুলো তাদের মতন করে তারা বলেছেন। এর থেকে একটা সাধারণ সত্য যেটা বেরিয়ে আসছে, সবার বক্তব্যের মধ্যে আমি দেখছি সাধারণ একটা সত্য আছে। এই সত্যটা হলো, সরকারের মধ্যে একাংশ তারা যে একটা দল নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, এটার আর কোনো লুকোনো কোনো ব্যাপার না, অথবা এটা গোপন কোনো একেবারে বিষয় না। সেদিক থেকে সরকারের পক্ষপাত দুষ্টতার অভিযোগ আমি অনেক মাস ধরে বলে আসছি, আমাদের দল, গণতন্ত্র মঞ্চ বা অন্যরা অনেকে বলে আসছেন। সেদিক থেকে এখন যেহেতু এই সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনে যেতে চাই, প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে যেহেতু যেতে চাই, তাহলে সরকার যেসব কারণে তারা প্রশ্নবিদ্ধ, তাদের কিছু নীতি পদক্ষেপের কারণে তারা প্রশ্নবিদ্ধ। যেমন এই যে 3টে আমাদের বন্দরকে তারা যেভাবে উন্নত ব্যবস্থাপনার নাম করে জনগণের মতামত ছাড়া কোনো পাবলিক হিয়ারিং এর কোন বিষয়কে আমলে না নিয়ে এত বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সরকারের সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। এরকম আরো বেশ কিছু বিষয় আছে। আমরা বলেছি এসব বিষয় থেকে সরকারকে যেমন সরে আসা দরকার, এসব উপদেষ্টার কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এবং তারা সমালোচনার সম্মুখীন হচ্ছেন। কিন্তু সরকারের অনেক আগেই উচিত ছিল তাদেরকে অনুরোধ করা পদত্যাগ করবার জন্য। আর এখন যেহেতু অভিযোগটা খুবই সুস্পষ্টভাবে তারা দেখা করে তারা করেছেন, এখন এটা রাজপথের দাবি না, এবং এটা গণমাধ্যম প্রতিদিন আপনারা তথ্যপাত্র দিয়ে আপনারা বের করছেন কোন উপদেষ্টারা কে কি করছেন। সুতরাং এখন সরকারের উচিত হবে, এই যেটা আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, এই পক্ষপাত দুষ্ট বা নানা কারণে হতে পারে, কিছুটা মনস্তাত্ত্বিক ধারণা হতে পারে, কিছুটা বলতে পারেন পারসেপশনেরও একটা বিষয় হতে পারে। অনেকগুলো জিনিস হয়তো তাৎক্ষণিকভাবে প্রমাণ করা সম্ভব না, কিন্তু রাজনীতিতে পারসেপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি মনে করে যে সরকারের একটা বড় অংশ পক্ষপাত দুষ্ট, তাহলে তো সরকারের ভূমিকায় প্রশ্নবিদ্ধ হবে। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী নির্বাচনও শুরুতে কিন্তু হোঁচট খাবে, নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে। সরকারের এই জায়গাগুলোকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত হবে। রাজনৈতিক দলগুলোর আস্থাটা কেবলমাত্র 3টি দল নয়, বাংলাদেশের রাজপথে অভ্যুত্থানের সপক্ষে যে রাজনৈতিক দল আছেন, গুরুত্বপূর্ণ অংশীজন আছেন, সমাজের নানা অংশ আছেন, কিভাবে ইলেকশন একটা যৌথ অর্কেস্ট্রার মতন, রাজনৈতিক দল, ইলেকশন কমিশন এবং ভোটাররা সবার একটা আস্থা অর্জন করা ছাড়া নির্বাচনের যে চ্যালেঞ্জ, এটাকে আসলে মোকাবেলা করা সম্ভব হবে না। এবং আরো অনেকগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ তারা গ্রহণ করবার তাদের সুযোগ আছে। জি, মোহাম্মদ আব্দুস সালাম, যেরকম এস এম সাইফ মোস্তাফিজ বলছিলেন যে আপনারা জুলাই সনদের
স্বাক্ষর মুছে দেয়া বা আরেক দল যে ভেস্তে দেওয়ার সুযোগ, এর কোনো একটা কাজে আপনারা যুক্ত, এটা নিয়ে কি মন্তব্য করবেন? সঙ্গে সাইফুল হক যেরকম বলছিলেন যে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে হবে, আমার প্রশ্ন আপনার কাছে থাকবে যে তত্ত্বাবধায়কের ভূমিকাটা কীরকম, মানে কোন স্ট্রাকচারে হবে? আর বিভিন্ন দল গিয়ে আলাদা আলাদা করে নাম দিয়ে এসেছে বা বলে এসেছে, তাহলে তো এই সরকারের অনেক উপদেষ্টাকেই তাহলে চেঞ্জ করতে হয়। অসুবিধা কি? যদি অনেক উপদেষ্টাকে চেঞ্জ করতে হয়, অসুবিধা কি? এটাকে ম্যান্ডেটে আছে যে এদেরকে রাখতেই হবে। তখন আবার আরেকজনকে আনতে গেলে তখন তো দলগুলো সবার পছন্দ অপছন্দ থাকবে, তখন দলগুলো পছন্দ। শোনেন, এই জন্য তো সরকার প্রথমে যেটা ভুল করছে, প্রথমে যেগুলো যখন এই উপদেষ্টা তারা নিল, উপদেষ্টা কাদের পরামর্শে নিল এবং পরবর্তী পর্যায়ে যখন এক্সটেন্ড করলো, দুই একজন এক্সটেন্ড করার পর তো আমরা সে সময় আপত্তি জানিয়েছিলাম, তাই না? বিশেষ করে যখন ওই যে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা নিল, সরকার কি শুনছে আমাদের কথা? কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিল? এমনকি এখানে বিশেষ মহামানব হয়ে পড়ছে যে তাকেই সেখানে উপদেষ্টা পরিষদে নিতে হবে। তো বিষয়টা হলো, এখন যদি আপনাকে নির্বাচনটাকে নিরপেক্ষ করতে হয়, তাহলে যাদের ব্যাপারে প্রশ্ন আসছে, বিএনপি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো ফ্যাসিনেশন নাই, পরিষ্কার কথা। আমরা চাই যে সরকার এর পরবর্তী নির্বাচনী পদক্ষেপ যাতে কোনোভাবেই প্রশ্নের সম্মুখীন না হয়। এই জন্য যাদের ব্যাপারে প্রশ্ন আছে তাদেরকে অসুবিধা, তারা তো নিজে থেকেই সরে যাওয়া উচিত, তারা নিজেদেরই সম্মান রক্ষা করার জন্য সরে যাওয়া উচিত। আর ইতিমধ্যে তো পত্র পত্রিকায় মিডিয়া থেকে কম আসছে নাকি? কথাটা হলো যে দায়িত্ব পাইলে না বোঝা যায় যে কতটুকু ভালো মানুষ আর কে কতটুকু সৎ মানুষ। দায়িত্ব প্রাপ্তির পরে তো সেগুলো পরিষ্কার হয়ে আসছে। আর আরেকটা যেটা আবার জুনিয়র বন্ধু যেটা বললেন, এটা এইভাবে বিএনপিকে ঢালাওভাবে বলার মতো পর্যায়ে এখন পর্যন্ত তাদের সেই অভিজ্ঞতাই আসে নাই। বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করে আসছে এবং এই দেশের জন্মের সাথে বিএনপি সম্পর্কিত, বিএনপির নেতা সম্পর্কিত। এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো অতীত, মানে গ্লোরিয়াস অতীত আছে, সবগুলোর সাথে বিএনপি সম্পর্কিত। বিএনপির প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে সঠিক দায়িত্ব পালন করেছে এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যা করা দরকার বিএনপি তাই করেছে, এখনো তাই করছে। সেটা হয়তো কোনো ব্যক্তি বা কোনো বিশেষ দলের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু জনগণ সেটা মনে করে না। জনগণের বিপক্ষে কখনো বিএনপি দাঁড়ায় নেই, জনগণের পক্ষে সবসময় দাঁড়াইছে। তো সেই কারণে বলবো যে আজকে আমরা যেটা চাই যে এখন নির্বাচনটা কোনোভাবে, আজকে যারা নির্বাচনকে নিয়ে এখনো যারা এই জুলাই সনদ দিয়ে কারা প্রথম বললো যে জুলাই সনদ আসতে হবে, আবার জুলাই সনদ আসার পরে আবার সেখানে আপত্তি কি কারণে? এর জন্য বলবো যে এখন জনগণ দেয়ালে পিঠ থেকে গেছে। এই সরকারকে দায়িত্ব দেওয়ার পরে জনগণ আশা করেছিল যে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে একটা ভালো নির্বাচন হবে, কিন্তু সেই সময় আমরা শুনেছি এই ধরনের কিছু দলের মুখে যে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে, বিএনপি ক্ষমতা আনার জন্য কি অভ্যুত্থান হয়েছে নাকি? আরে ভাই, বিএনপি আসবে না কে আসবে সেটা তো জনগণ ডিসাইড করবে। জনগণের মালিকানা দীর্ঘদিন আজকে ছিনতাই করা হয়েছে, সেই জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে এত আপত্তি কেন? জনগণ ডিসাইড করবে কি হবে কি হবে না। সেটার ব্যাপারে তো কারো, জনগণ যদি বিএনপির পক্ষে যায়, অন্য কারো তো সেটা অত চিন্তার মানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই, কারণ জনগণই তো মালিক, জনগণ ডিসাইড করবে কি হবে। তবে আমরা যেটা বলতে চাই যে বিএনপি কখনো জনগণের বিপক্ষে দাঁড়ায় নাই। জনগণের যেটা দরকার, আমি তো বললাম, একটা উদাহরণ দিয়ে বলা যাবে যে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ক্রাইসিসে বিএনপি জনগণের সাথে ছিল, জনগণের পাশে ছিল এবং নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্ব দিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে। একদম এটা বলতে গেলে অনেক সময় লাগবে, ক্যাটাগরিক্যালি বলে দেওয়া। আমি একটা বিরতি নেব, বিরতির পরে এই আলোচনাটা আমরা একটু চালু রাখতে চাই। আপনারা তিনজনই থাকবেন আমাদের সঙ্গে। আমার আরেকটা বক্তব্য আছে লোটন একটু জি জি না, যেটা লোটন একরাম একজন সিনিয়র সাংবাদিক, সে কোনোভাবে এইভাবে বলতে পারে না যে যদি নির্বাচন বেচতে যায় তাহলে রাজনৈতিক দলগুলো, স্পেসিফিক বলতে হবে যে কোন রাজনৈতিক দল কার কারণে। কারণ এটা ঢালাও ভাবে বিএনপি সেটা কাঁধে নিতে যাবে না। বিএনপি সবকিছু, বিএনপির নেতা, আমাদের নেতা তারেক রহমান বলছে যে আমরা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে অনেক ছাড় দিতে রাজি আছি, যেগুলো হয়তো আমাদের
বা আমাদের দলের চাওয়া পাওয়া ছিল না, কিন্তু তারপরেও সেগুলো কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা সেগুলো ছাড় দিয়ে একটা ঐক্যমতে আসার জন্য চেষ্টা করেছি। তাই বিএনপি চায় একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট, কিন্তু আজকে নির্বাচিত পার্লামেন্ট না চেয়ে আজকে যারা অন্য কিছু চিন্তা করতেছে বা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, নির্বাচন পিছিয়ে দিয়ে আবার ফ্যাসিবাদকে শক্তিশালী করতে চাচ্ছে, আজকে লোটন একটা আমাদের মতো সাংবাদিকরা আজকে সেটা জোরালো ভাবে বলা উচিত। জি, নিশ্চয়ই বিরতির পরে লোটন একরামের মন্তব্য আমরা নিয়ে নেব, যেহেতু তার কথা আসলো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। লোটন একরাম, বিরতির আগে আপনার যে বক্তব্য নিয়ে বলছিলেন আব্দুল সালাম, সেটা যদি একটু ক্লারিফাই করেন, যেহেতু উনি প্রসঙ্গটা এনেছেন। ধন্যবাদ। সালাম ভাই যে বিষয়টা বলেছেন সেটা বিশেষ করে আপনার মানে জনগণই কিন্তু আপনার বিষয়টা নির্ধারণ করবে যে মানে কে মানে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচন হওয়ার জন্য কার আন্তরিকতা কেমন, এটা কিন্তু মানুষ দেখতেছে। কিন্তু এই বিষয়টা কিন্তু মানুষ মূল্যায়ন করবে। ইতিমধ্যে সালাম ভাই যেটা বলছে এটা কিন্তু সত্য। বিএনপি কিন্তু ইতিমধ্যেই আপনার গণভোট কিন্তু তারা আগে চাননি, কিন্তু গণভোট ক্ষেত্রেও তারা শেষ পর্যন্ত গণভোটের দাবিটা কিন্তু মেনে নিয়েছেন। এই জায়গায় এখন শুধু ডিফারেন্সটা শুধু ভোট নির্বাচন আগে হবে না একসঙ্গে হবে, এই জায়গাটা বিএনপি কিন্তু একটা ছাড় দিয়েছে। তো আমি মনে করি এটাও জনগণ পজিটিভলি নিয়েছে যে বিএনপি গণভোট আগে চান নাই, কিন্তু পরবর্তীতে অন্যান্য দলের দাবির প্রেক্ষিতে বিএনপি এখানে ছাড় দিয়ে দাবিটা মেনেছে। পাশাপাশি অন্যান্য দলেরও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন, বিশেষ করে দেশের বৃহত্তর স্বার্থে, যেটা আজকে মানে ফখরুল ভাই যেটা বললেন যে ছোটোখাটো ভুল বুঝাবুঝিগুলো অবসান ঘটিয়ে গণতন্ত্র উত্তরণের জন্য সবাইকে নির্বাচন আসা উচিত। এই জায়গাটায় যারা এখনও মানে যে বিষয়গুলো ছাড় দিচ্ছেন না বা ছাড় দেওয়ার হয়তো চিন্তাভাবনা আছে, কিন্তু ওনারা হয়তো আরও কিছু দিন হয়তো একটু গভর্নমেন্টকে প্রেশার দিয়ে বা অন্যান্য দলেরকে প্রেশার দিয়ে আরও কিছু দাবি আদায় করার চেষ্টা করতেছেন। তো আমি আশা করব যে আমাদের যে বিশেষ করে 17 বছরের যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আমাদের রাজনৈতিক দলগুলো, তো সে জায়গার সেই অভিজ্ঞতার আলোকে তারা শেষ পর্যন্ত প্রত্যেকে কিছু না কিছু ছাড় দিয়ে নির্বাচনের পথে হাঁটবেন। কারণ নির্বাচন ছাড়া এই মুহূর্তে বিকল্প কিছু নাই, এবং দেশের মানুষও চান যেভাবে হোক আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে হবে। জি, ছাড় দেওয়ার প্রশ্ন। সাইফ মোস্তাফিজ, ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এবং সব আলোচকদের মোটামুটি একটাই বিষয় যে সবাইকেই আসলে ঐক্য থাকতে হবে, নইলে জুলাই যে অভ্যুত্থানের যে স্পিরিট, এটা আসলে ধরে রাখা কঠিন হবে। সেখানে ফ্যাসিবাদের আগমনের শঙ্কাও করছেন কেউ কেউ। সেই জায়গা থেকে এনসিপি কতটা ছাড় দিবে? থাকতে হবে, এবং এনসিপির জায়গা থেকে তরুণরা তো আসলে অভ্যুত্থানের মানে পর থেকে আসলে ছাড় দিয়ে যাচ্ছে, এবং জাতীয় ঐক্য স্থিতিশীল একটা পরিবেশ যেন দেশে বিরাজ করে, সেই জন্য তো তরুণদের যে ভূমিকা সেটা তো আসলে সবার এটা এক বাক্যে স্বীকার করা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে আহ্বান, এটা আসলে ছোটখাটো বিষয় না। এবং আমার শ্রদ্ধেয় সালাম ভাই যে কথাগুলো বললেন, অবশ্যই আমরা তাদের বাংলাদেশ পরবর্তী সময়ে যে তাদের যে রাজনৈতিক অবদান, সেটাকে অবশ্যই আমরা স্বীকার করি, তাদেরকে আমরা সম্মান করি, তাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু আসলে তাদের অবস্থান থেকে তারা বারবার কিন্তু বাংলাদেশের মানুষকে প্রতারিত করেছে। শহীদ জিয়াউর রহমান তার যে আদর্শ, সেই ধারা যদি আসলে বিএনপি ধারণ করতে পারতো, তাহলে 90-এর পরবর্তী সময় কিন্তু 3 জোটের যে রূপরেখার একটা ফেইলিয়ার জায়গা, সেটা কিন্তু হতো না। এই কমিটমেন্টের জায়গায় কিন্তু তারা আসলে সামগ্রিকভাবে যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা কিন্তু জাতিকে একরকম আশা দিয়েছিলেন, কিন্তু পরবর্তী আমরা দেখেছি যে তারা সেই কমিটমেন্টটা ফুলফিল করতে পারেনি, এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের প্রতি যে একটা আস্থাহীনতা, এই জায়গাটা তৈরি হয়েছে। এবং জুলাই পরবর্তী সময়ে আমরা কেন আসলে যেই জুলাই সনদের জন্য আমরা ফাইট করছি, সাধারণ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেখানে জুলাই সনদ স্বাক্ষর না করার রিজনটা তো এখানে খুব মানে ক্লিয়ার। এটা তো আসলে তারও মানে বলা উচিত যে এখানকার কোন আইনি ভিত্তি বা আসলে কোন মানে পরিক্রমায় আসলে এটা প্রক্রিয়াধীন হবে, সে ব্যাপারটা তো আসলে ক্লিয়ার না। এটা তো এখন জাস্ট একটা মানে কাগজের দলিল মাত্র। এখানকার তো এটা যে আনুষ্ঠানিকতা হয়েছে, সেটাও তো একটা জাস্ট আনুষ্ঠানিকতা হিসেবে মূল্যায়িত হয়েছে। এটা যেরকম জুলাই ঘোষণাপত্র যেরকম হলো, সেম ওয়েতে জুলাই
সনদটাও সেরকম ভাবে হচ্ছে। এখন নির্বাচনের ট্রেনে ওঠার যে মানে তাদের যে তারা, সেক্ষেত্রে তো আমাদের কোনো বাধা নেই। আমরা তো বারবার বলছি যে প্রত্যেকটা বিষয় আলাদা, এবং সেই জায়গা থেকে আমরা 1.5 বছর ধরে দেখেছি যে আসলে তারা নানাভাবে আসলে জিনিসটাকে বিলম্বিত করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা মানে গত 1.5 বছর ধরে যে এরকম মেজর মেজর ইস্যুতে আমরা দেখেছি যে বিএনপির থেকে বাধা এসছে, আবার জামাতের থেকে দেখা গেছে যে যে ইস্যুটা আসলে ইস্যু হওয়া উচিত না, আপার হাউসে পিআর এর বদলে লোয়ার হাউসে পিআর এর জায়গা তারা দেখা গেছে একদম মাঠে নেমে গেছে, যেখানে আসলে ঐক্যমত্য কমিশনের সেই আলাপটা কিন্তু টেবিলেই চলছিল। তো এই যে এই জায়গাগুলো কিন্তু আসলে বারবার মানে আমাদের সদস্য সচিব যে বক্তব্যটা করেছে যে একটি দল আসলে স্বাক্ষরিত মুছে দিতে চায়, আর একটি দল আসলে এটা বিভাজিত করে আসলে সেটা আসলে এস্টাবলিশ হতে দিতে চায় আপনাদের না। ভয় কোথায়? মানে নির্বাচন হয়ে গেলে এই জুলাই সনদ আর বাস্তবায়িত হবে না, মানে এই আশঙ্কাটা কেন? কারণ মানুষ তো আসলে আমি তো আপনাকে রেফারেন্স দিলাম যে বিগত সময়ে এরকম একটি রাজনৈতিক দলের অভ্যুত্থান ঘটেছিল 90-এর পরবর্তী সময়ে। সে সময়ে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যেরকম একটা কমিটমেন্ট ছিল, সেটা কিন্তু পরবর্তীতে কিছু নামমাত্র কাজকর্ম করা বাদে বাকি না, কোনো কিন্তু ক্ষেত্রে মানে দেশের মানুষ কি তার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীতে কি রাজনৈতিক দল গিয়ে কখনো টিকতে পারে? না, রাজনৈতিক দলগুলো অবশ্যই টিকতে পারে না, কিন্তু সেই টিকতে যে না পারার যে পরিণাম, সেটা তো আমরা দেখলাম যে আওয়ামী লীগ আমলে আসলে এই বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা তো কেউ শহীদ হয়নি, কেউ আহত হয়নি, তাদের কোনো সন্তান কিন্তু শহীদ হয়নি, আহত হয়নি। দিন শেষে মারা যায় হচ্ছে যে এই সাধারণ ছাত্ররা, দিন শেষে মারা যায় হচ্ছে এই শ্রমিক শ্রেণী, দিন শেষে মারা যায় যে এই জনতা। তো এই রাজনৈতিক দলগুলো তো দেখা যাচ্ছে যে সবসময় এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যখন পড়ে, তখন আসলে বলিদান দিতে হয় সাধারণ জনগণকে। না, তাহলে আমরা কখনোই সাধারণ আসলে জনগণ দেখিনি তো- যে বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা যারা আসলে এরকম কথা বলে বেড়ায়, তাদের আসলে এগুলো ফেস করতে হয় না। না। তো আমি কেন আসলে এরকম একটা ক্রাইসিস মোমেন্ট পার করে, যেখানে 17 বছর পর এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট হলো, যেখানে আসলে 2000-এর অধিক মানুষ মারা গেল, 40,000-এর উপরে অঙ্গহানি হলো, তার পরবর্তী যে সময়টা আমাদের কাছে সুযোগ ছিল জুলাই সনদ বাস্তবায়নের ধারাটা চালু করে আমরা পরবর্তীতে ফ্যাসিবাদ যেন না আসে, সেই সুযোগটা তৈরি করা, সেই সংস্কারটা তৈরি করার, সেটা যদি আমি না করে আমরা সামনের দিকে এগোই, এবং আমরা যদি আশা করে থাকি যে আচ্ছা রাজনৈতিক দলগুলো যদি বেইমানি করে তাহলে তো আবার জনগণ আবার হচ্ছে যে জান দিবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। আমরা না, বারবার তো এই জনগণ জান জিনিসগুলো কেন? ফেস ভোট করতে চাই দেবে না। না। আমরা জনগণের জায়গা থেকে রাজনীতিতে এসেছি এই কারণে, কারণ বারবার জনগণ প্রতারিত জান দেবে হচ্ছি। কেন? জনগণ তো ভোট দেবে না তখন। তখন রাজনৈতিক দল সাইফুল ভাই, আপনার একটু মন্তব্য না নিন। না, আমি একটু বলে নেই, ভোট দেবে না ঠিক আছে, কিন্তু ভোট না দেওয়ার আগেই তো দেখা যাবে যে আওয়ামী লীগের কায়দায় এরকম হচ্ছে যে 10 বছর 20 বছর করে সে তার ক্ষমতাটা টিকিয়ে রাখবে, এবং সেই ক্ষমতার বিপরীতে যখন জনগণ নামবে তখন না তারা মারা যাবে। সাইফুল হক। যে অনেকগুলো প্রশ্ন, আমি প্রথম যেটা বলতে চাই যে আমরা সংস্কারের যে আলোচনা, এটা 5 আগস্টে আমাদের গণঅভ্যুত্থানের পরে এজেন্ডাটা আমরা উত্থাপন করিনি। আমরা অল অন এ সাডেন একদিন খুব করে এই চিন্তাটা উত্থাপন করিনি। আমরা হাসিনা পতনের আরো 1.5 বছর আগেই এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এবং সকল রাজনৈতিক দল যারা রাজপথে যুগপৎ ধারে আন্দোলনে ছিলেন, আমরা দীর্ঘ আলাপ আলোচনা করে আমরা 31 দফা প্রণয়ন করেছি। 31 দফার সার কথাটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতাকে যেন জমিদারি মনে না করেন, যেন পত্তনী হিসেবে বিবেচনা না করেন, কোনো প্রধানমন্ত্রী কেন্দ্রে কোনো অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী ক্ষমতা কাঠামো যেন কাজ করতে না পারে। তাহলে এরকম একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে, তার জন্য রাজনৈতিক, সাংগঠনিক, সাংবিধানিক ভাবে আমরা এটা গণতান্ত্রিক রূপান্তরের যে প্রশ্ন, অনেক দিন পরিশ্রম করে দীর্ঘ আমাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে এটা তৈরি করা হয়েছে। এরপরে ঐক্যমত কমিশন যখন আলোচনা এসছে, তা 31 দফার বাইরেও আরো কিছু নতুন প্রশ্ন যুক্ত হয়েছে, এগুলোকে আমরা আমলে নিয়েছি। দিনের পর দিন আমরা আলোচনা করেছি, কথাবার্তা বলেছি। আমি মনে করি যে ফলে এটা বিএনপি বা এমনকি জামাত ইসলামী আর ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ তো বটে, আমি মনে করি আমাদের তো জনগণের কাছে সুস্পষ্ট অঙ্গীকার আছে। ধরুন ঐক্যমত কমিশন যদি কোনো কিছু যদি নাও হতো, সরকার যদি সংস্কারের ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করে, তাহলেও
আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। এই কমিটমেন্টের প্রমাণ কি? হাসিনা পতনের 1.5 বছর আগে থেকেই এটা পাবলিকের কাছে আমরা এটা বলে আসছি। এই সরকার যদি মনে করি দুর্ঘটনাক্রমে কোনো কারণেই কোনো কিছুই তারা বাস্তবায়িত করতে পারলেন না, কিন্তু এরপরে যে ডেমোক্রেটিক ট্রানজিশন, পরবর্তী যে পার্লামেন্ট, যারা সরকার গঠন করবে, সেখানে যদি এই দলগুলো যদি তাদের অংশীদারিত্ব থাকে, নিশ্চয়ই সেগুলোকে কার্যকরী করবার ব্যাপারে আমরা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যদি কার্যকরী না হয়, এরা বেঈমান হিসাবে, প্রতারক হিসাবে তারা চিহ্নিত হবে। আমাদের তরুণ বন্ধু সাইফ মোস্তাফিজ যেটা বললেন, একটা যৌক্তিকতা, মানুষের সন্দেহটা কোথায়? যখন আমরা 3 জোটের রূপরেখা প্রণয়ন করেছি 90-এর গণঅভ্যুত্থানে, যে অভ্যুত্থানে আমি তখনও 9 বছর প্রায় রাজপথে, তো তখনও কিন্তু সেই 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবে কার্যকর। এই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। ফলে একটা সন্দেহ, অবিশ্বাস, একটা সাধারণ, এটা অস্বীকার করবার কোনো কারণ, কিন্তু সেই কারণের জন্য বলতে পারেন এটাকে কার্যকরী না করবার একটা পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে বাংলাদেশে একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ এখানে কায়েম হয়েছিল। পরে আমাদেরকে দীর্ঘ 15-16 বছর আন্দোলন করে আমাদের তরুণ, শ্রমিক, ছাত্রদের জীবনের দানের মধ্য দিয়ে আমাদেরকে সেই বলতে পারেন অপরাধটাকে কিছুটা স্খলন করবার চেষ্টা করতে হয়েছে। আমরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। ফলে আজকের প্রেক্ষিতে যখন আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি, আমি বিশ্বাস করি দলগুলো নিছক কোনো ভরং হিসাবে, কোনো প্রতারণা হিসাবে, বললেন না কি ভেস্তে যাবে কি, আমি রাজনৈতিক দলগুলো সম্পর্কে এরকম এক্সট্রিম কোনো মন্তব্য আমি করতে চাই না। তারা শিক্ষা নিয়েছেন। এই শিক্ষার জায়গা থেকে বিএনপি একটা সবচেয়ে বড় একটা একটা মজলুম দল হিসাবে এই পরিস্থিতির শাস্তি সবচেয়ে বেশি পেয়েছে বিএনপি এবং জামাত ইসলামী, আমাদের মতন পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমি নিজেই তো 7-8 বার আহত হয়েছে। আমাদের অসংখ্য নেতারা বিভিন্ন সময় জেলে গেছেন, তারপরে কারারুদ্ধ হয়েছেন, অসংখ্য মানুষ, আমাদের 2 জন শহীদ হয়েছেন। তাহলে সুতরাং এটা আমরা, এখন ধরুন এক একটা দলের এক একটা এজেন্ডা। এখন ধরুন এনসিপি যেভাবে চাইছে, নিশ্চয়ই বিএনপি, জামাত ইসলামী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ নিশ্চয়ই সেভাবে সব প্রশ্ন চাইবে না। এই জন্য তো ঐক্যমতের জায়গাটা, আমি আমার ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে যেখানে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করা যায়, একটা কমন একটা কনসেনসাস বিল্ড আপ করবারই এটা উদ্যোগ। ইতিমধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন আপনি ধরেন যদি এখন এটাকে বলছেন কি সরকারকে এটা কার্যকরী করতে হবে, কারণ সাংবিধানিক বিষয় কোনো আদেশ দিয়ে, কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে আপনি কি সংবিধানকে পরিবর্তন করবার কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, আপনি যদি পূর্বে একটা বিপ্লবী সরকার যদি আমরা গঠন করতে পারতাম এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, এবং তারও তো এই সংবিধানের অধীনে শপথ নেওয়ার প্রশ্ন উঠতো না, এবং তখন আমরা নতুন সংবিধান সভার নির্বাচনের প্রশ্ন উঠতো। তাহলে আমরা একদিকে সংবিধানের ভেতরেও আছি, আবার সংবিধানের বাইরে যে আমরা কিছু এটা কিন্তু বলতে সংবিধানের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। এরকম একটা এক্সট্রা অর্ডিনারি অবস্থার ভেতরে আমরা আছি। এই পরিস্থিতি বিবেচনার মধ্যে নেওয়া দরকার। তাহলে আমরা একমত হয়েছি কোথায়? যে জুলাই সনদের ব্যাপারে আমরা একটা গণভোটের ব্যাপারে, যেখানে অনেক দলই একমত ছিল না, কেবলমাত্র ঐক্যমতের প্রয়োজনে দলগুলোর মধ্যে যাতে বিভাজন যাতে আর না বাড়ে, একটা সমঝোতা তৈরি করবার লক্ষ্যে বিএনপির মতন দল, তারা কখনো গণভোটের কথা চিন্তা করেনি বা অনেকগুলো প্রশ্নে, তাহলে শুধুমাত্র জনঐক্যতা তৈরি করবার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতা তৈরি করার লক্ষ্য নিয়ে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গণভোটটা কি হবে? যে আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি, স্বাক্ষর করেছি, মানুষ তার রায়টা দেবে হ্যাঁ সূচক ভোটের মধ্য দিয়ে, যেটা আমরা আশা করতে চাই। ইয়েস, আগামীতে যারা পার্লামেন্টে যাবে, পপুলার ম্যান্ডেট নিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, তারা এগুলোকে সংবিধানে যুক্ত করতে তারা বাধ্য থাকবে। এটাই তো হলো গণভোটের রায়ের জায়গাটা। এটা ফলে পরবর্তী পার্লামেন্টের কাছে এটা একটা ম্যান্ডেটরি একটা দায়িত্ব হিসাবে থাকছে। একই সাথে যেটা সাইফ হয়তো উল্লেখ করবেন বা আজকে যেটা আমরাও বলেছি বা এনসিপি থেকে বলা হয়েছে, আগামী পার্লামেন্ট একই সাথে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবেও সংবিধান কাজ করবে। এক ধরনের বলতে পারেন প্রথম 3 মাস বলি, 6 মাস বলি, অথবা আমি দেখলাম কেউ বলছেন 9 মাসেরও একটা প্রস্তাবনা এসছে। যতগুলো আমরা সংশোধনী গ্রহণ করেছি সেগুলোকে পার্লামেন্টে
বিল আকারে উত্থাপন হবে, আলোচনা করবে, জি। সেটা সংবিধানে যুক্ত হবে। সুতরাং এই গণতান্ত্রিক, এই ঐক্যবদ্ধ, এই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে এর ভিতরে সংবিধান আছে, আবার সংবিধানের বাইরেও কিছু ব্যবস্থা আছে। কেন বাইরে? যেহেতু দলগুলো আমরা একমত হয়েছে, যেমন যেন সরকার ধরুন যে আদেশটা দেবে, হ্যাঁ। সরকার তারা কি বলবেন? তারা বলবেন যেহেতু দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেহেতু দলগুলো গণভোটের ব্যাপারে ঐকমত হয়েছেন, সরকার নির্বাচন কমিশনকে বলবেন এই প্রেক্ষিতে আপনারা নির্বাচনের দিন, আমি আশা করি একই সাথে আপনারা গণভোটের আয়োজন করুন, এবং যাতে আগামী পার্লামেন্টের প্রথম অধিবেশনগুলো যাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে কাজ করতে পারে, অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো যাতে কার্যকারী হয়। ঠিক। এরকম অনেকগুলো কার্য আসতে পারে। আমি মনে করি আমরা যদি এভাবে চিন্তা করি, হ্যাঁ, আর সমস্ত ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক ব্যাপারে তো নিশ্চয় আমাদের আপত্তি দ্বিমত আছে। আমরা একটা ছাড় দিয়ে এই জায়গাটা এসছি, আর এক যাত্রায় 100% সবকিছু অর্জন করবার চিন্তা না করাই ভালো, কারণ আপনাকে সবাইকে নিয়ে তো আপনাকে হাঁটতে হবে। যে সবাইকে নিয়ে হাঁটতে হবে, এবং আপনি বিশ্বাসটাও রাখতে চান। অবশ্যই আপনি 90-এর 3 জোটের জি, জি। আপনি সৈনিক ছিলেন, তারপরেও আপনি আস্থা রাখতে চান। আব্দুস সালাম, 3 জোটের অন্যতম একটা বড় হিস্সা তো আসলে বিএনপি ছিল, নেতৃত্বাধীন জোট ছিল, বিএনপি নেতৃত্বাধীন জোট ছিল। সাইফ মোস্তাফিজ যেরকম বলছেন, মানে এখানে একটা অবিশ্বাসের একটা খেলা, মানে মূল জায়গা আমি যতটুকু মানে বুঝছি আর কি এই বিষয়টা। তাছাড়া বাকি সব জায়গায় আসলে মোটামুটি এক জায়গায় আসা যাচ্ছে। আব্দুস সালাম। সাহেবকে আমি পুরোপুরি দোষ দেব না, কিন্তু পাশাপাশি আমরা এটাও বলবো যে বিএনপির উপর আস্থা রাখা যায়, কারণ 90-এর যে 3 জোটের রূপরেখায় যেটা আসছিল সেটা কোনো লিখিতই ছিল না বা বাস্তবায়নের জন্য সেরকম পদক্ষেপ ছিল না, কিন্তু পরবর্তী পর্যায়ে জন আকাঙ্ক্ষার প্রতি সায় দিয়ে একটি নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, এবং সেখানে এই কেয়ারটেকার বিল নিজে কিন্তু বেগম খালেদা জিয়া সেই পার্লামেন্টে এনে নিজে পাশ করেছেন। তো কাজেই বিএনপির উপর এই কারণে আস্থা রাখা যায়, যেটা আওয়ামী লীগের উপর রাখা যায়নি, যেটা আওয়ামী লীগ সেটা দেয় নাই। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকছে, তাই সে ফ্যাসিস্ট হয়েছে। বেগম খালেদা জিয়াকে জোর করে থাকতে যে ফ্যাসিস্ট হয়নি। এই কারণে বলবো যে বিএনপির উপর আস্থা রাখা যায়। আরেকটা আমি আমার জুনিয়র ফ্রেন্ড আরো ধন্যবাদ জানাবো যে সে অন্তত বলছে, বা এটা বাস্তব যেটা সেটাই সে বলছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত নীতি যদি আমরা ফলো করি তাহলে আসলে আর এই সমস্যাগুলো থাকা উচিত না। সেটার জন্য আমি তাকে ধন্যবাদ দেব। আর আরেকটা কথা বলবো, যেটা সাইফুল ভাই বলছেন, যে এখানে তো আমরা তো অনেকগুলো বিষয় একমত হয়েছি, এবং একমত হয়ে মোটামুটি একটা যে আমরা এগুলোকে সংবিধানে আমরা সংশোধনী আনবো, এবং এটা যে গণভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কাজে এখানে ভয় পাওয়ার তো কিছু নাই সাহেব, ভয় পাওয়ার কিছু নাই, যে এখানে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আর নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না। কাজে ইচ্ছা করলেই আর কেউ ওর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম এখানে হবে না। আর যদি তারপরও বলবো যে বিএনপির উপর আস্থা এর জন্য রাখা যায় যে বিগত আন্দোলন যদি শহীদের তালিকাটা আমরা খুঁজি, শহীদের তালিকায় বিএনপি দলগতভাবে বিএনপির তালিকাটাই কিন্তু লম্বা হবে অনেক। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, অনেক মা আমাদের বোনরা নিজেদের সম্ভ্রম হানি হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। কাজে আমাদের কিন্তু এই ব্যথাটা কম না। আমরা যেটা চাই, যেটা পরিষ্কার, একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা দেশটা উত্তরণ ঘটাক, তাহলে এবং ডেমোক্রেসিটা যদি আমরা ফলো করি তাহলে সেখানে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। কাজে সেই এখন ডেমোক্রেসি নাই, এখনো ডেমোক্রেটিক ওয়েতে আমরা উত্তরণ ঘটাতে পারি নাই, এখনো সেই বাধা বিপত্তিটা আছে। এখনো আমরা দেখতেছি যে ভীতির রাজনীতি শুরু করার জন্য চেষ্টা করে, একদিক দিয়ে সই করতেছে, আরেক দিক দিয়ে বাইরে যে পাবলিক প্রোগ্রাম দিয়ে ধমক দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। এগুলো জনগণকে আরেকটা ভীতির মধ্যে, যেমন আজকে এখনো আলোচনা আসতেছে যে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই তো মানে সবচেয়ে খারাপ। আজকে এই চিন্তাটা যদি জনগণের মধ্যে আসে, তাহলে তো জনগণের একটা সন্দেহ থাকবে যে নির্বাচন হচ্ছে না, তাহলে আরেকটা কিছু হবে। অর্থাৎ এই ধরনের ভীতির মধ্যে কেন রাখবো? একটা দল আজকে জামাত ইসলাম আরো কয় মাস আগে তারা নির্বাচনে নেমে গেছে, তারা 300 প্রার্থী দিয়ে দিয়েছে, ঘরে ঘরে তারা নির্বাচনের প্রোগ্রাম নিয়ে তারা ভোট চাইতেছে, আবার বাইরে বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচন মানি না, আবার এইটা ছাড়া মানি না। তো এই যে দ্বিমুখী নীতি, এগুলো পরিহার করতে হবে আজকে দেশের স্বার্থে। আজকে দেশের অর্থনীতির
চরম অবস্থা কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি। না, সাইফ মুস্তাফিজদের কিন্তু কাজে শুধুমাত্র এই অবস্থায় আমরা চাই না যে দেশটা আরেকটা সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো আরেকটা দুর্ভিক্ষে দেশটা চলে যাক। কাজে এখন একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার, আমার জাতীয় নীতির জন্য, আমার আন্তর্জাতিক নীতির জন্য, আমার প্রতিবেশী রাষ্ট্রের হুমকি ধমকিকেও যদি থামাতে হয়, আজকে শেখ হাসিনাকেও যদি থামাতে হয়, একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। কাজে সেটার জন্য আমরা বলবো যে আমরা ছাড় দিয়েছি সবাইকে এই মুহূর্তে অন্তত নির্বাচনী ট্রেনে উঠা উচিত, পাবলিকের কাছে পাবলিকের উপর আস্থা রাখা উচিত। যতটুকু আমি মনে করি যে হয় নাই, আমরা যার যার দলের ম্যানিফেস্টোতে আমরা নিয়ে যাব পাবলিকের কাছে, পাবলিক যদি সেটা গ্রহণ করে সেই দলকে পাবলিক রায় দিবে, তারপর তারা সেগুলোকে কার্যকর করবে, অসুবিধা তো নাই। না, সাইফ মুস্তাফিজদের জনগণের কিন্তু কাছে ভয়, মানে বিএনপির বাইরেও ভয় আছে। তারা কিন্তু জামাতকেও বলছে যে এরা মুছে দেবার চেষ্টা করছে। সেটাই বলতেছি যে কাজে বিএনপি নিয়ে আমি আমারটা ক্লিয়ার করলাম, জামাতেরটা তো আমি ক্লিয়ার করতে পারবো না। আমি বললাম আমার জুনিয়র ফ্রেন্ডকে বললাম যে বিএনপির ব্যাপারে এত ভয় পাওয়ার কিছু নাই। বিএনপি প্রধানমন্ত্রী তো ছেড়ে দেওয়ার মতো সাহস দেখিয়েছে, কাজে বিএনপি ছেড়ে দিতে পারে, স্যাক্রিফাইস করতে পারে। বিএনপি অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, কাজে বিএনপির কে অন্যর সাথে মিলিয়ে হবে না। বিএনপি আমি ওর সাথে একমত যে হ্যাঁ শহীদ জিয়ার কথা সে যে বলেছে, আমিও একমত যে আসেন আমরা শহীদ জিয়ার অনুসরণ যে নীতি আছে সেটাকে ফলো করি, এবং জিয়া এবং বিএনপিও যাতে পুরোপুরি সে আশা করেছে, আমিও আশা করবো তার সাথে, হ্যাঁ বিএনপি যাতে সেই শহীদ জিয়ার নীতি ফলো করে। সালাম ভাইয়ের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই যে এখন যে আপনার যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া নিয়ে যে মানে গভর্নমেন্টের উপর প্রেশার যে দেওয়া হচ্ছে, এটা আলটিমেটলি আমি মনে করি রাজনৈতিক দলগুলো যে জুলাই সনদ যারা ধারণ করে, জনগণের যে মানে চেতনাটাকে ধারণ করে, সেটাই যথেষ্ট। এখানে মনে যদি জোর করে স্বাক্ষর নেওয়া, জোর করে যেটা চাপিয়ে দেওয়াটা, এটা কিন্তু আপনার এই যে দল ক্ষমতা আসবে সে কিন্তু মানে যেমন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে, এটা কোনো তাদের কষ্ট হয় না। এখনো যদি মানে বিএনপি বা অন্যান্য সবাই যদি এনসিপির বা জামাতের দাবিগুলো যদি জোর করে মানিয়ে নেয়, কিন্তু ক্ষমতা যদি মানে বিএনপি আসে তারা তো এটা বাতিল করে দিতে পারে। এটা কিন্তু বাতিল হয়তো করবে না, যেহেতু এটা একটা জুলাই সনদের বা বিশেষ করে যে অঙ্গীকার, তারপরে জনগণের যে চেতনা, মানে রক্তে মানে সব কিছু মিলে এখানে মনে হয় মানে এই যে এটাকে ধারণ করতে হবে, জুলাই চেতনাটা ধারণ করাটাই হলো এখানে আমার মনে হয় মানে অঙ্গীকারে স্বাক্ষর করা। যেমন স্বাক্ষর তো যেটা আমরা আলোচনা করলাম, 3 দলীয় জোটের রূপরেখাও কিন্তু স্বাক্ষর করেছিলেন 3 জোট, তো সেগুলো তো মানে সেখানে বাস্তবায়ন হয় নাই। স্বাক্ষর করাটা, অঙ্গীকারনামা লিপিবদ্ধটার পাশাপাশি এখানে তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি, তো সেই জিনিসগুলো বেশিরভাগ 68টা প্রস্তাবের সঙ্গে একমত, অল্প কয়েকটা প্রস্তাবের সঙ্গে দ্বিমত। তো এই যে প্রস্তাবগুলো একমত হয়েছে এগুলো বাস্তবায়ন হলে কিন্তু বাংলাদেশ কিন্তু আমাদের যে দুর্নীতি, তারপর অন্যান্য অনেকগুলো বিষয়, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অনেক কিছু আছে এই 68টা পয়েন্টের মধ্যে। বাকি যে কয়েকটা পয়েন্ট আছে এগুলো হলো প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক এজেন্ডা কেন্দ্রিক দাবি বা প্রস্তাব, মানে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় আসার বা কিভাবে বেশি আসন পাওয়া যায়, উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর বা এই বিষয়গুলো। আমার মনে হয় আমাদের যে মানে বিশেষ করে যে অন্য যে 2-3টা দল এখনও যে দাবিতে আন্দোলন বা অনড় অবস্থান আছে, স্বাক্ষর করতেছেন না, এরও হয়তো অচিরেই স্বাক্ষর করবেন, আন্দোলন কর্মসূচি থেকেও সরে আসবেন এবং দ্রুত নির্বাচনী ট্রেনে উঠে যাবেন। দেশের মানুষও চাচ্ছে দ্রুত নির্বাচনটা হোক। এটা আসলে ভোটার একরামের সাথে একমত, এটাই করা উচিত এখন। সাইফ মুস্তাফিজ জি, আমি একটু বলতে চাই যে আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন, আমি ক্লিয়ার না মানে ওনারা কি আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা। ব্যাপারটা হয়েছে যে আমাদের তো তাদের সাথে সব বিষয়ে একমত হতে হবে বা এরকম কিন্তু কোনো জায়গায় আমরা বলছি না যে আমরা সবকিছুতে একমত হয়েছি বা আমাদের সবকিছু মতামত মেনে নিন। আমরা যেটা বলছি যে জুলাই সনদের আইনি ভিত্তির টেক্সটটা জুলাই সনদের উল্লেখ করার কথা। এটা সাইফুল ভাই তো ঐক্যমত্য কমিশনের রেগুলার তিনি মিটিং করেছেন, আমি এটা তো সব দলই একমত হয়েছেন যে মানে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের কথা বলা হয়েছে এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের ভিত্তিতে আগামী সংসদের দ্বৈত ক্ষমতার কথা সাইফুল হক ভাই বললেন। তো
তো এই ফরম্যাটটি উল্লেখ করার কথা আমরা বলেছি যে জুলাই সনদে যেন থাকে। সেটাতে আসলে রাজনৈতিক দলগুলোর কোথায় সমস্যা হচ্ছে বা যারা নীতি নির্ধারক জায়গায় এগুলো আছেন তাদের কোন প্রবলেমটা হচ্ছে সেটা আসলে আমরা বোধগম্য আমাদের কাছে না। এছাড়াও নোট অফ ডিসেন্ট যেগুলোর কথা আছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এবং দেখুন এত বছর ধরে তো আসলে 20 বছর ধরে তো পার্লামেন্ট ছিল। এই সময় তো আসলে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে রাতের ভোট করে বা বিভিন্ন কায়দায় আসলে তারা তো মানে ছিল, সংসদে ছিল। কিন্তু আমাদের মূল জায়গাটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি। আমরা যেটা বলছি, এবং আরেকটা কথা বলতে চাই যে আমরা বিএনপি কে ভয় পাচ্ছি না, মানে কোনো রাজনৈতিক দলকে ভয় পাওয়ার মতো কোনো সিচুয়েশন হয়নি। যেখানে আমরা আওয়ামী লীগকেই আসলে কোন রকম ভয় না পেয়ে আসলে বিভিন্ন গণমাধ্যমে তো জোট করছেন, জনগণের জন্য রাজনীতি করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে ভয়ের কিছু নেই। আমরা ভয় পাই শুধুমাত্র জনগণকে, তাদের ওই ভয়ের জায়গাটা নিয়ে আমরা কাজ করি যেন জনগণ আমাদের বিমুখ না হয়ে যায়। তো আমি যেটা বলছি যে আমাদের যেটা মেইন ইস্যু হওয়া উচিত ছিল যে আসলে তো 20 বছর ধরে তো সংসদ কার্যকর ছিল, 20 বছর ধরে তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করেছে, কিন্তু কেন এটা আসলে ফাংশনেবল হয়নি সেই প্রক্রিয়ার জায়গাটায় আমরা হাত দিতে চেয়েছি। সংসদ কার্যকর ছিল না, সেই অর্থে সংসদই ছিল না, সংসদ কার্যকর হবে। আপনার সংসদে তো সাংসদরা ছিলেন, আপনি যদি না বলেন সেটা তো আসলে ভিন্ন ব্যাপার, কিন্তু সাংসদ হিসেবে তো তারা কাজ করেছে, ফাংশন করেছে দেশে বিদেশে যেভাবে দেখানো দরকার, হলুদ সাংবাদিকতা দিয়ে হোক, যেভাবে দেখা হোক, তারা তো দেখিয়েছে, জোড়াতালি দিয়ে হলেও তো দেখিয়েছে। এই জন্যই তো ফ্যাসিস্ট তাকে বলি আমরা। এইটাই রাইট, আপনি কারেক্ট পয়েন্ট এসেছেন। এই ফ্যাসিস্ট যেন আর কোন সামনের দিনে যে আপনারাই জয়ী হচ্ছেন সেটাও আমরা বলছি না, এটা যদি আমরাও জয়ী হই, আমরা জয়ী হয়ে যেন ফ্যাসিস্ট আচরণ না করতে পারি, সেটার জন্য এই যেহেতু এখন আমরা জোটবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আমলে একটা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেখান থেকে এই বেসিক এক্সপেকটেশনটা আপনাদের থেকে সেটা যেহেতু ফুলফিল করছেন না, এই জন্য বারবার আমাদের এই 3 জোটের রূপরেখার কথাগুলো বলতে হয়, এই আলাপগুলো তুলতে হয়। এবং আপনি আবার বললেন যে আপনার দলের নেতা কর্মীদের সংখ্যা, দেখুন এটা আমি আপনার সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত করে বলছি, এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সবাই এটা যুক্ত হয়েছে। এখানে কেউ কারো রাজনৈতিক পরিচয় দিয়ে আন্দোলনটি গঠিত করে। কিন্তু আমার যে শহীদ হয়েছে সেই নামগুলো কি আপনি বাদ দিয়ে দিবেন? এটা আমি তো বললাম, এটা ভাই এখানে কেউ রাজনৈতিক দলের ব্যানারে কেউ রাজনীতি না, আমি বলছি আন্দোলনে যায়নি। আপনারা যেভাবে লাশের রাজনীতি করছেন, আমার দলের যারা শহীদ হয়েছে, আমি এটা থেকে আমার অনুরোধ, কাইন্ডলি এটা থেকে একটু বের হয়ে আসবেন, তাদেরকে সেই শ্রদ্ধাটা দিন। না, আমার দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশের জন্য অঙ্গহানি হয়েছে। আপনার দলের যদি শহীদ হয়ে থাকে আপনি বলেন, আমার দলেরটা শহীদ হলে আমি বলবো না? আমার দলে যে আন্দোলনের শহীদ সেটাকে আমি বলেন ভাই, আপনারা যদি এরকম দলের ব্যানারে রাজনীতি করতেছেন সেটা করেন, সেটা দলের ব্যানারে রাজনীতি না, কিন্তু আমার শহীদ হয়েছে সেটা আমি বলবো না? হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আপনার ওই 500 জনের বাইরে যারা শহীদ হয়েছে তারা আপনাদের না? না, আমি তো সেটা অস্বীকার করি নাই। আমি বলছি দলীয়, আমি বলছি দলগতভাবে দায়িত্বশীল পর্যায়ে থেকে এটা বলা উচিত। আমার কথাটা শহীদ হয়েছে, আমি যেটা বলছি দলগতভাবে বিএনপির শহীদের তালিকা অনেক লম্বা। আমি কি এটা ভুল বলছি? আচ্ছা, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমি যদি আসলে আমার যেতে মনে করি এই সব মানুষগুলাই আমাদের, মানে এটা আলাদা করে বিএনপি জামাতের এরকম না। আমি শিওর যে তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, সরকার জুলাই শহীদের একটু কারেকশন করি, সরকার জুলাই শহীদের যে তালিকা করছে সেখানে কিন্তু সবার নাম নাই। হ্যাঁ, এখানে অবশ্যই সরকার যেই কাজগুলো করছে সেখানে তো অনেক ব্যর্থতার জায়গা আছে। তারা প্রপার লিস্টিং এখনো করতে পারেনি, তারা আহত নিহতের প্রপার এখনো ক্যাটাগরি করে লিস্ট করতে পারেনি, তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা করতে পারেনি। এটার জন্য তো ব্যর্থতার দায় অবশ্যই তাদের আছে। তার পাশাপাশি আমাদের রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতার দায় আছে যে তাদেরকে আমরা এই কাজগুলোতে প্রেশারাইজ না করে বারবার নির্বাচন কবে 5 তারিখের পরে 3 দিনের মাথায় আমরা বড় নির্বাচন ছাড়া সমাবেশ করে বলে দিচ্ছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। এবং আপনাদের যে 31 দফার রাজনীতি, 31 দফা নির্বাচন হইলে আপনাদের 31 দফার ভিতরে অনেক লুপহোল আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি। সেই রাজনীতি দিয়ে আসলে এই অভ্যুত্থান মানে সংগঠিত হয়নি। শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। এটা অ্যাড্রেস করেন আপনারা। অনেক ধন্যবাদ এসএম সাইফ মোস্তাফিজ, সাইফুল হক এবং মোহাম্মদ আব্দুস সালাম, আপনাদের 3 জনকে যুক্ত হওয়ার জন্য আজকে 71 জার্নালে। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। তখন আমরা একটু আলোচনা করতে চাই আর একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এরই মধ্যে 116 জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি, সেটা নিয়ে 71 টেলিভিশনে একটি খবর আছে।
সেই খবরটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বিরতির আগে যেমন বলছিলাম, টেকনাফের সেন্ট মার্টিন এবং শাহপুরীর দ্বীপে বাতাসে এখন শুধু স্বজন নিখোঁজের আর্তনাদ। গত 2 মাসে সাগরে মাছ ধরার সময় 116 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মিরা। অনেক পরিবার এখন পুরুষ শূন্য। কোস্টগার্ড বলছে আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগের কোনো বৈধ চ্যানেল না থাকায় বিপাকে পড়েছেন তারা। তবে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সর্বদা সচেতন করা হচ্ছে জেলেদের। এ নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে পর্যায়ে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রোহিঙ্গা বিষয়ক গবেষক। অধ্যাপক আক্কাস, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে খবরটি দেখছিলাম এটা আসলে অনেক দিন ধরেই, গত 2 মাস ধরেই ঘটছে, মাঝে মাঝে ঘটছে। কাউকে কাউকে ফেরত পাওয়া গেছে, কাউকে এখনো পাওয়া যাচ্ছে না। মানে যোগাযোগও করা খুব যে সম্ভব হচ্ছে এমনটাও নয়। উল্টো পথে আরেকটা খবর খুব উদ্বেগ ছড়াচ্ছে, যে জান্তা সরকার চীন এবং অপরাপর অন্য রাষ্ট্রদের সহায়তা নিয়ে এই অঞ্চলে তাদের আধিপত্য আবার জোরদার করার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের। সেই জায়গা থেকে আসলে কি দেখেন আপনি? ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, যে আসলে আমরা জানি যে বাংলাদেশের সাথে বার্মার দীর্ঘ বর্ডার রয়েছে। যেমন ধরেন, আপনি যদি একেবারে এখান থেকে শুরু করে রাঙামাটি থেকে শুরু করে বান্দরবান থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত, সেন্ট মার্টিন পর্যন্ত, সেন্ট মার্টিন পরে গিয়ে একেবারে আন্দামান নিকোবর আইল্যান্ডের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সীমানা, মেরিটাইম বাউন্ডারি, মেরিটাইম বর্ডার উইথ মিয়ানমার বলে দীর্ঘ সীমানা। সেই দীর্ঘ সীমানার কারণে আমাদের দীর্ঘদিনের সমস্যা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বার্মা স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু এই সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলো দিন দিন আরো গুরুতর হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, এখন রিসেন্টলি যে বিষয়টা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের যে জেলেদের, নাপ নদী থেকে জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশনে দেওয়া হচ্ছে অথবা তাদের টর্চার সেলে রেখে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এটার কারণ হচ্ছে যে এটার বহুমাত্রিক কারণ। তার মধ্যে আমি যদি সংক্ষেপে একটি কারণ বলি, সেই একটি কারণ হচ্ছে যে আমরা জানি যে দীর্ঘ বর্ডার থাকার কারণে মিয়ানমারের যে বাংলাদেশের সাথে যে বর্ডার এরিয়াগুলো আছে, এই যে রাতিদং, বুতিদং এবং হচ্ছে মংডু এবং আকিয়াব, এই পুরো আরাকান স্টেটের মধ্যে এবং চীন স্টেটের মধ্যে অনেকগুলো কিন্তু ইয়াবা প্রডিউসিং আপনার ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো কারখানা আছে ইয়াবা প্রডিউসিং। সেখান থেকে ইয়াবা উৎপাদন হয় এবং সেই ইয়াবা উৎপাদন তাদের উৎপাদিত ইয়াবা বাংলাদেশে সাপ্লাই হয়। সেই সাপ্লাই বিজনেসের সাথে কিন্তু আরাকান আর্মি জড়িত আছে এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে। একটা সময় ছিল যে আরাকান আর্মির আগে কিন্তু জান্তা, তাদের যে বর্ডার গার্ড পুলিশ, তারা জড়িত ছিল এবং রোহিঙ্গারা জড়িত আছে এবং বাংলাদেশের কিছু মানুষ কিন্তু সেখানে জড়িত আছে এবং সেই বাণিজ্যের রেভিনিউ কালেকশন নিয়ে কিন্তু অনেক সময় হয় কি, সেখানে নার্কোটিক টেরোরিজম হচ্ছে, এই যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে এবং বাংলাদেশ থেকে লোকজনকে ধরে নিয়ে রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আবার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বার্মায় নিয়ে যাওয়া। বার্মায় নিয়ে গিয়ে সেখানে আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে তাদের থেকে সেখান থেকে মুক্তিপণ আদায় করতেছে এবং অনেক সময় মুক্তিপণ পেলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বার্মায় যাওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগটা কিন্তু আরাকান আর্মি সুযোগটা গ্রহণ করতেছে। আরেকটি বিষয় এখানে যোগ করতেছে, সেটা হচ্ছে কি, আরাকান আর্মির সাথে কিন্তু বাংলাদেশের যে আমাদের যে রাখাইন সম্প্রদায় এবং আমাদের যে পার্বত্য অঞ্চলের যে সম্প্রদায় এবং উখিয়া টেকনাফের যে রাখাইন সম্প্রদায়, বান্দরবান অঞ্চলের, রাঙামাটি অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের সাথে কিন্তু আরাকান আর্মির যোগাযোগ আছে এবং আরাকান আর্মি আরেকটা বিষয়ে এখানে তারা অসন্তুষ্ট বা তারা সন্দেহ পরায়ণ, সেটা হচ্ছে কি, রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার পেট্রোনাইজেশন দিচ্ছে, রোহিঙ্গাদেরকে মিলিটারি ট্রেনিং দিচ্ছে এবং আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবহার করছে। এই ধরনের একটি কিন্তু প্রোপাগান্ডা কিন্তু তাদের হাতে আছে এবং তারা বাংলাদেশকে কোণঠাসা করার জন্য, বাংলাদেশের রোহিঙ্গাদেরকে কোণঠাসা করার জন্য, যেহেতু তারা রোহিঙ্গা বার্মায় ফেরত যাক, বার্মায় সেটেল হোক, সেটা কিন্তু আরাকান আর্মিও চায় না, জান্তাও চায় না। সেজন্য এটা হচ্ছে কি একটা তাদের সেলফ ডিফেন্সিভ একটা কৌশল, যে বাংলাদেশকে কোণঠাসা করে রাখা, রোহিঙ্গাকে কোণঠাসা করে রাখা, যাতে রোহিঙ্গারা ওখানে ফেরত না যায় এবং আরাকান স্টেট তাদের যে সার্বভৌমত্ব, তাদের যে নিয়ন্ত্রণ। ধন্যবাদ। রোহিঙ্গা সংকটের কথা বলছিলেন। এই যে রোহিঙ্গা সংকট সমাধান করার জন্য সম্প্রতি কিন্তু জাতিসংঘ সম্মেলনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবও কিন্তু বিশ্বের দরবারে প্রসঙ্গটা তুলেছেন এবং বিশ্বের সহায়তা চেয়েছেন।
তো এখন এই বিশ্বের সহায়তা চাওয়ার পরও যে আপনার এই যে রোহিঙ্গা আপনার যে সংকটের যে সমাধানের জন্য কি কোনো সহায়তা কি আমরা কোনো দেশ থেকে পেয়েছি? আমাদের তো মানে দৃশ্যমান কোনো পৃথিবীর কোনো দেশে সহায়তা করছে বলে আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো আমার জায়গা থেকে আমি আপনাকে বলবো যে এই সমস্যার সমাধানের জন্য আমাদের সরকারের এবং বিশ্বের যে জাতিসংঘ সহ যেসব প্রভাবশালী দেশ রয়েছে তাদের আরও কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি একটা জিনিস আমার পর্যবেক্ষণ যেটা বলে সেটা হচ্ছে কি, জাতিসংঘ, আমেরিকা, তাদের অবশ্যই এখানে একটা সিরিয়াস একটা রোল দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রোল দরকার, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নের রোল দরকার, ভূমিকা দরকার। পাশাপাশি যে স্টেক হোল্ডার গুলো রোহিঙ্গা রিপাট্রিয়েশনের জন্য বাধা হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে তাতমাদাও, বার্মার এই যে সামরিক সরকার, আরকান আর্মি, বর্তমানে যদি আরকান আর্মি এবং সামরিক সরকার দুইটাই কিন্তু রোহিঙ্গা রিপাট্রিয়েশনের বিপক্ষে। পাশাপাশি চায়না একটি বড় ধরনের স্টেক হোল্ডার এবং ইন্ডিয়া একটি বড় ধরনের স্টেক হোল্ডার এবং সাউথ ইস্ট এশিয়া বড় ধরনের স্টেক হোল্ডার, তিনটে স্টেক হোল্ডার এবং বার্মার দুইটা স্টেক হোল্ডার, মোট 5টা স্টেক হোল্ডার, তার মধ্যে বাংলাদেশ একটি। এখানে যদি যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন যদি এটাকে যদি বাধ্য করতে হয়, বার্মা সরকারকে যদি বাধ্য করা যায়, তাহলে বাধ্য কিভাবে করা যাবে? সে বাধ্য করার জন্য যে জিনিসটা করতে হবে যে মিয়ানমারের যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের জায়গা থেকে যদি বলি, বার্মা হচ্ছে একটি ক্লোজড ইকোনমি, তার ইকোনমিটা কিন্তু 60% কন্ট্রোল বাই চায়না, তার এক্সপোর্ট ইম্পোর্ট, এবং বার্মার যে এক্সপোর্ট ডেস্টিনেশন কিন্তু চায়না এবং ইন্ডিয়া। আবার ইন্ডিয়াও কিন্তু তাদের ফলে এখানে আরেকটা বিষয় বলতে চাই আমি, সেটা হচ্ছে কি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু চায়না কিন্তু বাংলাদেশকে অনেকবার রিকোয়েস্ট করেছে বাংলাদেশকে বন্দর দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ সরকার এখনো কিন্তু চাইনিজ সরকারকে পোর্ট ফ্যাসিলিটি দিতে পারেনি, অথবা ইন্ডিয়ান সরকারকে দিতে পারেনি। কিন্তু বার্মার জান্তা সরকার কিন্তু চায়নাকে বন্দর সুবিধা দিয়েছে, ভারতকে বন্দর সুবিধা দিয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং চায়নার সাথে সাউথ চায়না ইউনান প্রভিন্সের সাথে এই যে যেটা বলি কিউপিউ, যে বঙ্গোপসাগরের সাথে বন্দর সুবিধা, যেটা বাংলাদেশ সরকার দেয়নি। ফলে রোহিঙ্গা ইস্যুতে কিন্তু চায়না এবং ইন্ডিয়া সবসময় বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের জাতীয় স্বার্থের জন্য। তাদের ইনসার্জেন্সি, ইন্ডিয়ান ইনসার্জেন্সি এবং চায়নার যে ইনভেস্টমেন্ট, চায়নার যে ট্রেড, এক্সপোর্ট ইম্পোর্ট এবং তাদের যে গ্যাস আমদানি, সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের জাতীয় স্বার্থকে সুরক্ষা দেওয়ার জন্য, এবং চায়নার যে এই যে ভারত মহাসাগরের যে অ্যাক্সেস, বঙ্গোপসাগরের অ্যাক্সেস সুনিশ্চিত করার জন্য এই বার্মার যে অবনৈতিক এবং অবৈধ সরকারকে তারা প্রোটেকশন দিচ্ছে। ফলে চায়নার মাধ্যমে চায়নাকে হাতে নিয়ে চায়নার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করে চায়নাকে যদি হাতে নেওয়া যায় এবং আসিয়ানকে হাতে নেওয়া যায়, থাইল্যান্ডকে হাতে নেওয়া যায়, তাহলে অবশ্যই রোহিঙ্গা রিপাট্রিয়েশন হয়। সেক্ষেত্রে কি করতে হবে? একেবারে স্ট্রং এম্বার্গো দিতে হবে, চাইনিজ সরকারকে স্ট্রং এম্বার্গো দিতে হবে, এবং তাদের অস্ত্র সাপ্লাই বন্ধ করতে হবে, এবং তাদের ট্রেড বন্ধ করতে হবে। তাদের যে সাউথ চায়নার সাথে কাসিন এবং শান স্টেটের সাথে যে ট্রেড রুট গুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। ফলে মানে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। পর্যায়ে কথা বলতে চাই বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন ফজলুল হক, যিনি দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা প্রকাশ করেন। তিনি 1950 সালে বগুড়া থেকে সিনেমা পত্রিকাটির প্রকাশনা শুরু করেন, পরবর্তীতে যা ঢাকা থেকেও প্রকাশিত হয়। বর্তমানে আমরা যে চলচ্চিত্র সাংবাদিকতা দেখি তার পুরোটাই ফজলুল হকের হাত ধরে আসা। লুটন একরাম, চলচ্চিত্র সাংবাদিকতা তার 75 বছর উদযাপন করছে এবং আজকে ফজলুল হকের প্রয়াণ দিবস। আমরা একটু অতিথি যুক্ত করে নেব। আব্দুল্লাহ জিয়াদ, উনি গবেষক এবং বিনোদন সাংবাদিক দৈনিক দিনকালের। আপনিও একটু আলোচনায় যদি যোগ দেন লুটন একরাম। আব্দুল্লাহ জিয়াদ, চলচ্চিত্র সাংবাদিকতা 75 বছর পার করছে। সেই সময়ের সাংবাদিকতা এবং এই সময়ের চলচ্চিত্র সাংবাদিকতা যদি একটু আপনি গবেষকের দৃষ্টিতে একটু বলেন, সঙ্গে সাংবাদিকের দৃষ্টিতেও। কারণ আমরা জানি যে সিনেমা পত্রিকাটির মাধ্যমে যে প্রকাশনাটা শুরু হয়েছিল, এটা মানে তুমুল জনপ্রিয় একটি পত্রিকা, এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মানে সাধারণ যে পত্রিকা তার বাইরে এসে এরকম একটা বিশেষায়িত পত্রিকা, সেটা যে এত জনপ্রিয়তা পেয়েছিল, এখনো যার নাম আসলে করা যায় সেই জায়গা থেকে। আসলে 1950 সালে
ফজলুল হক সাহেব সিনেমা পত্রিকাটি চালু করেছিলেন। সেই সময় চলচ্চিত্রের কোনো সিটি ফুটেও বাংলাদেশে ছিল না। উনি 50 সালে শুরু করার পরবর্তীতে প্রথম দশকে অর্থাৎ 53 সালে চিত্রালী পত্রিকা বেরোলো। তারপরে 56 সালে প্রথম সবাক চলচ্চিত্র মুখোমুখোশ নির্মিত হলো। তারপরে 1968 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি গঠিত হলো। তখন ছিল পূর্ব পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি, এরকম ইয়ে ছিল, শুরুটা হয়েছিল। তো 60-এর দশকে যেভাবে চলচ্চিত্র সাংবাদিকতা শুরু হয়েছিল সেটা 90 দশক পর্যন্ত একচটিয়া আধিপত্য ছিল। যেমন আমাদের চিত্রালীর সাবেক সম্পাদক আহমদুজ্জামান চৌধুরী খোকা ভাই, উনি 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুরু করলেন, খণ্ডকালীন শিক্ষক শুরু করলেন, কিন্তু সেই শিক্ষকতা ছেড়ে উনি চলচ্চিত্র সাংবাদিকতায় আসলেন। অর্থাৎ শিক্ষকতাকে ছেড়ে চলচ্চিত্র সাংবাদিকতা এসে এখানে উনি একটা হ্যাবক সৃষ্টি করে ফেললেন। উনি গান লিখলেন, কাহিনী লিখলেন, চিত্রনাট্য লিখলেন, সংলাপ লিখলেন, সবগুলোতে উনি সাকসেসফুল হলেন। এবং বাংলাদেশের চলচ্চিত্রে যে কালজয়ী অনেক গান এখন বললে এখনই মানুষ নাচানাচি শুরু করে দিবে এবং বলতে থাকবে, এরকম অনেক কালজয়ী গান তিনি লিখে গেছেন। এবং অনেক ছবির কাহিনী সুপার ডুপার হিট, সেসব ছবি মানুষের মনে রাখার মতো মনে রেখেছে মানুষ, ওই সময়কার দর্শকরা, সাদা কালো যুগের দর্শকরা। তো সংলাপও ঠিক সেই রকম ছিল। তো উনি চিত্রায়িত লিখতেন বিষয় বিবেচনা, তারপরে হাওয়া থেকে পাওয়া, এইরকম অনেক ইয়ে লিখেছেন। তো তাদের সময়ে চলচ্চিত্র সাংবাদিকতা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা 90 দশক পর্যন্ত চলছিল। অর্থাৎ ফজলুল হক সাহেব 1950 সালে শুরু করলেন, কিন্তু উনি 90 সালে বোধহয় উনি ইন্তিকাল করলেন। তার পরবর্তীতে চলচ্চিত্র ভাটা পড়লো, সাংবাদিকতা বহুত সাংবাদিক আসলেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু কেউ এইভাবে ইয়ে করতে পারলেন না। এই কালের অবস্থা কি, মানে বর্তমান সময়ের অবস্থাটা কি? বর্তমান সময়ের অবস্থা আরো খারাপ, কারণ এখন তো সিনেমা হচ্ছেই না, সিনেমা নাই। এফডিসি এখন কোনো শুটিং হয় না। ওই গেলে 3-4টা সমিতি আছে, ওখানে গেলে একটু 2 ঘন্টা আড্ডা মারলাম, 1 ঘন্টা আড্ডা মারলাম, এই গল্প করলাম, চা খাইলাম, এই আর কোনো কাম নেই, কাজ নেই, সব বেকার, সব বসে থাকে। তো মানে কাজের সুযোগটা মানে কমলো কেন লুটন একরাম? যদি মানে এখানে কাজের সুযোগটা কম হওয়ার কাছে ছবি হচ্ছে না। আর ছবি না হওয়ার মূল কারণটা হচ্ছে সিনেমা হল নাই। আগে 70-80 দশকের 90 দশক পর্যন্ত 1400 সিনেমা হল ছিল। এখন বর্তমান সিনেমা হল চালু আছে 60টা। না, এখন তো সুযোগও অনেক বেড়েছে। আমি সেদিন দেখছিলাম যে আমির খান তার একটা সিনেমা ইউটিউবে আপলোড করেছেন এবং সিনেমা হলের চাইতে নাকি বেশি টাকা তিনি সেখান থেকে বের করে এনেছেন। সেটা আমাদের দেশে এখনো ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে নাই সিনেমা, কারণ আমাদের দেশের সিনেমা আসলে দর্শক টানতে পারে না। এখন তো সিনেমা হল নাই, যেখানে সিনেমা তৈরি হচ্ছে না, যা বছরে 2-1টা তৈরি হচ্ছে একমাত্র সাকিব নির্ভর, বা 2 ঈদে 2টা ছবি, এছাড়া আর কোনো ছবি চলে না। দর্শক দেখতেই চায় না, আসলে দেখেই না। আবার আপনি ইউটিউবে ছাড়বেন, ওই প্রথম কিছু আপনি ভিউ পাবেন, তার পরবর্তীতে আর পাবেন না। তো তাতে দিয়ে আপনি যে বিনিয়োগ, এখন যে বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগ ব্যাক করতে পারবেন না। জি, লুটন একরাম কোনো কিছু যদি যোগ করেন বা জানার যদি। ধন্যবাদ। বিশেষ করে চলচ্চিত্র সাংবাদিকতার যে পথিকৃৎ ফজলুল হক সাহেবের আজকে যে প্রয়াণ দিবসে আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে উনি যে বিশেষ করে পূর্ববঙ্গের মানে চলচ্চিত্র সাংবাদিকতার যে আপনার যে হাতে কড়ি যে মানে শুরু করেছেন, এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি ওনাদের মতো ওনার পরবর্তী যে জেনারেশন, যেমন আহমদ জামান চৌধুরী সাহেবের কথা বললেন, তারপরে পূর্বানীর সম্পাদক ছিলেন এই মানে গোলাম সরোয়ার সাহেবও বেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিরও কিন্তু সভাপতি ছিলেন।
আমি যতটুকু জানি পরবর্তীতে উনি তো ওই চলচ্চিত্র সাংবাদিকতা থেকে মূল সাংবাদিকতা ইত্তেফাকের বার্তা সম্পাদক, যুগান্তর প্রতিষ্ঠাতা সম্পাদক, সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক। তো ওনাদের মতো যে গুণী সাংবাদিক, যে ফজলুল হক সাহেব, আহমদ জামান চৌধুরী সাহেব, গোলাম সারোয়ার সাহেবদের মতো সম্পাদকরা সেখানে যেভাবে মানে অবদান রেখেছেন, তারা যেভাবে তাদের কবিতা, তাদের গান, তাদের যে মেধা মনন এবং তাদের যে মানে আপনার এটা কি মানে সৃজনশীলতা দিয়ে যে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা রেখেছেন, এটা আসলে আমাদের পরবর্তী জেনারেশন এভাবে খুব একটা বেশি মানে ভূমিকা রাখতে পারেননি। মানে ওনারা যেভাবে শুরুটা করে দিয়ে গেছিলেন আমাদের সাংবাদিক যেটা, সে পরবর্তী জেনারেশন উনি যেটা বললেন, এখনকার সেই মানে অবস্থান নেই সাংবাদিকতা নেই বলতে এখানে আলটিমেটলি চলচ্চিত্রেরও তো সেই অবস্থান নেই। এখন এটা যুগের সাথে আপনার এখন যে ডিজিটাল যুগ, এখন হাতে মোবাইল, আপনার বাসায় যে সব কিছু আপনার মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। এখন সিনেমা হলে মানুষ যান না। এখন আমাদের সাংবাদিকতার চলচ্চিত্রের যেরকম ম্রিয়মান অবস্থা, এবং আমাদের চলচ্চিত্র সাংবাদিকেরও সেই ক্ষেত্রে তাদেরও গুরুত্ব কমে যাচ্ছে আমাদের বিশেষ করে মানে গণমাধ্যমগুলোতে। তো আমি মানে আহ্বান করব, অনুরোধ করব, এখনো এই শিল্পটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমাদের তরুণ প্রজন্মের সাংবাদিকরা তাদের মেধা মনন দিয়ে পৃথিবীর উন্নত দেশগুলোতে কিভাবে সাংবাদিকরা এই চলচ্চিত্রকে আরও যুগের সাথে সময় উপযোগী করে কিভাবে সিনেমা তৈরি করে সিনেমা হলের মালিকরাও যাতে লাভবান হতে পারে, আমাদের সাংবাদিকতাও যাতে পথটা দেখানোর চেষ্টা করবেন বলে আমি আশা করব। অনেক ধন্যবাদ লুটন ইকরাম এবং আব্দুল্লাহ জিয়াদ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি। সঙ্গে পাবো আশা করি।